হ্যালো কমান্ডোস, ওয়েলকাম টু সিবিসি অর কম্পিটিটিভ বায়োলজি। আমরা গত ক্লাসে একটা ক্রোমোজোম, ডিএনএ, ক্রোমাটিড এদের মধ্যে ডিফারেন্স কি সেটি দেখেছিলাম। যদি না দেখো আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তো সেখান থেকে দেখে নাও। এবং অবশ্যই ওই কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার করা দরকার। তো আমরা আজকে যে ক্লাসটা করব সেটা এএনএম জিএনএম নার্সিং এক্সামিনেশনের জন্য একদম মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, এবং এটি মাধ্যমিক পরীক্ষার্থী যারা তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। তো প্রথমেই শুরু করছি যে একটা ক্রোমোজোম, সেই ক্রোমোজোম কি কি নিয়ে গঠিত হয়। তো আমি আগের দিন বলেছিলাম যে অ্যাকচুয়ালি আমরা যে ক্রোমোজোমটাকে দেখি সেই ক্রোমোজোমটা এরকম একটা প্যাঁচানো ডিএনএ, তাই তো। এবং আমি বলেছিলাম যে এই যে প্যাঁচানো ডিএনএ, এই প্যাঁচানো ডিএনএটার কিছু অংশ খুব ঘন সন্নিবিষ্ট থাকে, মধ্যখানে একটু জায়গা হালকা থাকে, আবার দিকেই থাকে এরকম ঘন সন্নিবিষ্ট থাকে। তো মধ্যখানের যে কম ঘন সন্নিবিষ্ট থাকে সেই জায়গাটার নাম আমরা বলেছিলাম সেন্ট্রোমিয়ার, তাই তো। এবার আমরা আমাদের সুবিধার্থে আমরা ক্রোমোজোমকে আঁকি কিভাবে, এরকম মধ্যখানে একটা গোল দিই এবং এইভাবে এঁকে দিই। তো এবার ব্যাপারটা হচ্ছে যে ক্রোমোজোমের কি কি থাকে। আর ক্রোমোজোমের প্রধান যে অংশ থাকে, মধ্যখানে যে খাঁজটা থাকে সেটা হচ্ছে মুখ্য খাঁজ, বা এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। এবার এই সেন্ট্রোমিয়ারের সংখ্যা একটা ক্রোমোজোমে একটাও থাকতে পারে, দুটোও থাকতে পারে, অনেকও থাকতে পারে, তাই তো। এবার এই যে মুখ্য খাঁজটা হচ্ছে এই যে প্রাথমিক যে খাঁজ সেটা। এবার দেখো, যদি সেন্ট্রোমিয়ারে মুখ্য খাঁজ রয়েছে এবং তার সাথে মুখ্য খাঁজ ছাড়াও যদি অন্য কোনো খাঁজ থাকে, ফর এক্সাম্পল ধরো এখানে আমি দেখতে পাচ্ছি যে ক্রোমোজোমের মধ্যে মুখ্য খাঁজ ছাড়াও আরো একটি এরকম খাঁজ রয়েছে, তখন সেই খাঁজটিকে বলা হয় গৌণ খাঁজ। বুঝতে পারলাম। আর এই গৌণ খাঁজেই একটা প্রধানই, এই গৌণ খাঁজ অঞ্চলটাকে বলা হয় নর অঞ্চল, NOR। পুরো নাম হচ্ছে নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন। তার মানে এই যে গৌণ খাঁজ অঞ্চল, এখানেই এটাকে নর অঞ্চল বলছি তার কারণ এখানে নিউক্লিওলার অর্থাৎ এখানে নিউক্লিওলাস উৎপন্ন হয়, এবং যেটা গৌণ খাঁজে। এবং এই যে নিউক্লিওলাস যেটা আমরা দেখতে পাই কোথায় না, এটা ধরো হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে এরকম নিউক্লিয়াস জালিকা থাকে আর একটা এরকম নিউক্লিওলাস থাকে। এই নিউক্লিওলাসটা উৎপন্ন হয় কোথায় না, ক্রোমোজোমের গৌণ খাঁজ। এবং এই নিউক্লিওলাস থেকে অ্যাকচুয়ালি তৈরি হয় রাইবোজোম, যার জন্য এই নিউক্লিওলাসকে বলা হয় রাইবোজোম ফ্যাক্টরি। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে এটা আমরা একটা দেখতে পাচ্ছি যে একটা ক্রোমোজোম স্ট্রাকচারে কি কি দেখতে পাচ্ছি, একটা মুখ্য খাঁজ, একটা গৌণ খাঁজ। এবং ক্রোমোজোমের ভিতরে আমরা দেখতে পাবো যেরকম ডিএনএটা এরকম তন্তুকারে আছে, একদম সরু সুতোর মতো আছে, যেটাকে বলা হয় ক্রোমোনিমা, এবং প্রতিটা ক্রোমোজোমে অর্থাৎ যখন এস ডিভিশনের আগে, অর্থাৎ এরকম যে ক্রোমোজোম আমরা দেখতে পাচ্ছি, প্রতিটা ক্রোমোজোমে একটা করে ডিএনএ থাকে। অর্থাৎ যখন সেটা এস দশায় পার হয়ে যায়, অর্থাৎ যখন সে রেপ্লিকেশন করে এবং একটা এইরকম ক্রোমোজোম আমরা দেখতে পাই, তো সেই ক্রোমোজোমে ডিএনএ থাকে দুটো। তাহলে এই ক্রোমোজোমে ডিএনএ আছে একটা, এই ক্রোমোজোমে আছে দুটো। কেন? কারণ এটা এস দশার পরবর্তী দশা। এই দুটো ক্রোমোজোমের মধ্যে পার্থক্য যদি বুঝতে না পারো, আমি অবশ্যই রিকমেন্ড করব আগের ক্লাসটা ভালো করে দেখতে, কারণ আগের ক্লাসে আমি একদম ডিটেলসে বলেছি যে ক্রোমোজোম আমরা এইভাবে আঁকি, দুটোর মধ্যে ডিফারেন্স কি। তো আমরা ক্রোমোনিমা দেখতে পাচ্ছি, এবং এই ক্রোমোনিমায় দেখো এই যে আমরা পুঁতির মতো কিছু অংশ দেখতে পাচ্ছি না, এই যে এরকম গুটিয়ে গুটিয়ে গেছে, এই যে পুঁতির মতো দানাগুলো বা পুঁতির মতো অংশগুলো, এগুলোকে বলা হয় ক্রোমোমিয়ার। ঠিক আছে। তাহলে আমরা একটা ক্রোমোজোমে দেখতে পেলাম মুখ্য খাঁজ, গৌণ খাঁজ, ক্রোমোনিমা, ক্রোমোমিয়ার। এবং একটা মোস্ট ইম্পর্টেন্ট যে ক্রোমোজোমের যে শেষ প্রান্ত, এই শেষ প্রান্তটাকে বলা হয় টেলোমিয়ার। এবং এই যে টেলোমিয়ার, এখান থেকে একটা উৎসেচক ঘটিত হয় যেটাকে বলে টেলোমারেজ। এবং এই টেলোমিয়ারটা প্রতিটা কোষ বিভাজনের পর, দেহকোষের প্রতিটা কোষ বিভাজনের পর আস্তে আস্তে ক্ষয়ভূত হতে থাকে, এবং যার জন্যই আমাদের এজিং হয়। অর্থাৎ আমাদের এজিং এর জন্য দায়ী হচ্ছে এই টেলোমিয়ার, যেটা কিন্তু জনন কোষে ঘটে না। যার জন্য আমরা দেখতে পাই যে কোনো একটা বাচ্চা সে যখন জন্মগ্রহণ করে তার বয়স কিন্তু তার বাবা মায়ের বয়সের প্লাস হয় না, তার কারণ সে তো জন্মাচ্ছে, একটা বাচ্চা জন্মাচ্ছে তার বাবা মায়ের কাছ থেকে। তাহলে বাবা মায়ের বয়স যদি আমি ধরে নিচ্ছি 20 বছর হয়, তাহলে তো বাচ্চাটার বয়স, মানে আমি যেটা বললাম যে প্রতিটা কোষ বিভাজনের পর
তার সেটা ক্ষয়ভূত হচ্ছে, তাহলে সেই বাচ্চাটাতে কিন্তু আমরা দেখতে পাবো না যে তার অলরেডি ক্ষয়ভূত হয়ে গেছে। কেন? তার কারণ বাচ্চাটা তৈরি হয়েছে দেহকোষ থেকে নয়, বাচ্চাটা তৈরি হয়েছে জনন কোষ থেকে। ক্লিয়ার? তো আমরা একটা ক্রোমোজোমের প্রধান যে অংশগুলো দেখলাম সেগুলো হচ্ছে মুখ্য খাঁজ, গৌণ খাঁজ, ক্রোমোনিমাস, আর হচ্ছে ক্রোমোমিয়ার, আর হচ্ছে টেলোমিয়ার। এবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে এই যে ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার বা মুখ্য খাঁজ, এটা কি ক্রোমোজোমের একদম মধ্যখানেই থাকবে নাকি যে কোনো জায়গায় থাকতে পারে? উত্তর হচ্ছে যে এই যে সেন্ট্রোমিয়ার বা মুখ্য খাঁজ, এটা ক্রোমোজোমের যে কোনো জায়গায় থাকতে পারে, এবং যে কোনো জায়গায় থাকতে পারে বলে বিশেষ বিশেষ কিছু আলাদা আলাদা নাম রয়েছে। কিরকম? যদি ধরো অর্থাৎ সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে আমরা ক্রোমোজোমকে বেশ কয়েকটা ভাগে ভাগ করতে পারি, বেশ কয়েকটা মানে 4টে ভাগে ভাগ করতে পারি। কি কি? এক নাম্বার হচ্ছে মেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। তো মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের ক্ষেত্রে যে সেন্ট্রোমিয়ারটা হয় সেটা ক্রোমোজোমের একদম ঠিক মধ্যখানে অবস্থান করে, মানে তার মধ্যখানে অবস্থান করছে, একদম মোর অর লেস একদম মধ্যখানে অবস্থান করলে সেন্ট্রোমিয়ারটা, তখন সেই ধরনের ক্রোমোজোমকে বলবো আমরা মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। এবার এটাকে, এই মেটাসেন্ট্রিক ক্রোমোজোমটাকে ধরো এটা কোষের মধ্যে আছে, এই মেটাসেন্ট্রিক ক্রোমোজোমটা ধরো এরকম মধ্যখানে আছে। এবার এই মেটাসেন্ট্রিক ক্রোমোজোমটাকে যদি তোমার এই দিক থেকে টানা হয় বা এই দিক থেকে টানা হয়, দেখতে পাবো ক্রোমোজোমটা এরকম কিরকম আকার করবে, এই দিকটা এরকম গুটিয়ে যাবে, এই দিকটা এরকম গুটিয়ে যাবে। আমি যদি উল্টো ভাবে দেখি দেখতে পাবো এরকম হয়ে যাচ্ছে, তাই তো? তো তাহলে দেখো, অর্থাৎ এই যে চলনটা হয় অ্যানাফেজীয় চলনের সময় আমরা দেখবো মেটাসেন্ট্রিক ক্রোমোজোমটা এরকম ভি আকৃতি ধারণ করেছে, ইংরেজি বর্ণমালার এই যে ভি আকৃতি ধারণ করেছে। তাহলে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা যদি একদম মধ্যখানে অবস্থান করে তখন তাকে আমরা বলছি মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। এবার ধরো এটা মধ্যখানে নাও হতে পারে, এটা তো ভ্যারি করে না, এটা পজিশনটা ভ্যারি করে। তো এবার যদি মধ্যখানে না হয়, ধরো মধ্যখানের কাছাকাছি হলো, অর্থাৎ ক্রোমোজোমের একদম মধ্যখানে নয়, মধ্যখানের কাছাকাছি হলো। দেখো একদম মধ্যখানে নয়, এই যে মধ্যখানের এই যে দুটো ক্রোমোটিড, এই যে দুটো বাহু রয়েছে এর দেখো কি মধ্যখানে রয়েছে, কি মধ্যখানে নয়, কারণ এটা একটু বড় বাহু, এটা একটু ছোট বাহু। তো এই যে দুটোর মধ্যখানে নয় বলে, অর্থাৎ সেন্ট্রোমিয়ারটা একদম মধ্যখানে অবস্থিত নয় বলে কিন্তু মধ্যখানের কাছাকাছি বলে একে বলা হয় সাবমেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম। অর্থাৎ সাবমেটাসেন্ট্রিক মানে সাবমেটা, মানে মেটাসেন্ট্রিকের কাছাকাছি, সাব তো মানে মেটাসেন্ট্রিক মানে একদম মধ্যখানে, মধ্যখানের কাছাকাছি থাকলে সেটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক। তো এই ক্ষেত্রে ক্রোমোজোমটা দেখো, যদি অ্যানাফেজীয় চলনের সময় এই ক্ষেত্রে ক্রোমোজোমটা কি রকম দেখতে লাগে, এই ক্ষেত্রে ক্রোমোজোমটা লাগে অনেকটা এরকম, এই যে ধরো এরকম, এইটা ছোট বাহুটা আর এটা হচ্ছে বড় বাহুটা, এরকম ধরো টানছে, তাহলে কি অনেকটাই ইংরেজি বর্ণমালার অনেকটা কিরকম এল এর মতো দেখতে লাগে অ্যানাফেজীয় চলনের সময়। নেক্সট আসি, যদি এটা মধ্যখানে না থাকে একদম প্রান্তের কাছে থাকে তখন তাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম, অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। এই যে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম, এই অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম বলতে কি বোঝায়? অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম মানে এখানে সেন্ট্রোমিয়ারের অবস্থানটা একদম মধ্যখানে তো নয়, এখানে সেন্ট্রোমিয়ারের অবস্থানটা একদম প্রান্তেও নয় কিন্তু প্রান্তের কাছে। দেখো এখানে সেন্ট্রোমিয়ারের অবস্থানটা কিন্তু একদম প্রান্তে নয় কিন্তু প্রান্তের কাছে, অর্থাৎ সেন্ট্রোমিয়ারের অবস্থান যদি ক্রোমোজোমের কোন একটা শেষ প্রান্তের কাছে হয় তখন তাকে আমরা বলবো অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। এবং এই অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম অ্যানাফেজীয় চলনের সময় কিরকম দেখতে লাগবে দেখো, দেখতে লাগবে আমি এইভাবে যদি দেখাই, এরকম দেখতে লাগছে। কিরকম এটা দেখতে কিরকম লাগছে? এটা দেখতে অনেকটা দেখো জে এর মতো লাগছে, জে ইংরেজি বর্ণমালার যে অক্ষর জে তার মতো লাগছে। এন্ড দ্য লাস্ট ওয়ান সেটা হচ্ছে টেলোসেন্ট্রিক। টেলো কথার মানেই তোমরা বুঝতে পারছো, টেলো মানে একদম শেষ প্রান্তে, অর্থাৎ সেন্ট্রোমিয়ারটা যদি ক্রোমোজোমের একদম শেষ প্রান্তে থাকে তখন তাকে বলা হয় টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। তাহলে কি রকম না দেখ, ক্রোমোজোমের একদম মধ্যখানে এরকম সেন্ট্রোমিয়ারটা অবস্থান করেছে, এইদিকে আর কোনো বাহু নেই, তার কারণ এটাই হচ্ছে
ক্রোমোজোমটা ক্রোমোজোমের একদম শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ারটা অবস্থান করেছে এবং সেক্ষেত্রে আমরা এটাকে বলবো টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। এবং এটা অ্যানাফেজীয় চলনের সময় দেখতে কিরকম লাগছে? ইংরেজি বর্ণমালার আয়ের মতো লাগছে। অর্থাৎ আমরা আজকের এই ক্লাসে যেটা দেখলাম সেটা হচ্ছে একটা ক্রোমোজোমের প্রধান প্রধান অংশ কি, এবং সেই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটার অবস্থান ভ্যারি করলে, অর্থাৎ সেন্ট্রোমিয়ারের অবস্থান পাল্টালে ক্রোমোজোমের কিন্তু আলাদা আলাদা নাম হবে এবং সেই ক্রোমোজোমগুলো কিন্তু অ্যানাফেজীয় চলনের সময় আলাদা আলাদা রকম দেখতে হবে। এবং সেন্ট্রোমিয়ারের উপর ভিত্তি করে আমরা ক্রোমোজোমকে দেখলাম চারটে ভাগে ভাগ করা যায়। মেটাসেন্ট্রিক, যেখানে ক্রোমোজোমের মধ্যখানে সেন্ট্রোমিয়ার থাকে। সাবমেটাসেন্ট্রিক, অর্থাৎ যেখানে ক্রোমোজোমের মাঝখানের কাছাকাছি সেন্ট্রোমিয়ারটা থাকে। অ্যাক্রোসেন্ট্রিক, মানে যেখানে সেন্ট্রোমিয়ারটা ক্রোমোজোমের শেষ প্রান্তের কাছে থাকে। এবং টেলোসেন্ট্রিক, মানে ক্রোমোজোমের একদম শেষ প্রান্তে থাকে। এবং আমি আবারও বলবো, যদি ক্রোমোজোম, ক্রোমাটিড, ডিএনএ, জিন এই সমস্ত জিনিসগুলো নিয়ে কোনো কনফিউশন থাকে, আমার আগের ক্লাসটা দেখো, আমি কথা দিচ্ছি সমস্ত কনফিউশন ক্ল্যারিটিতে পরিণত। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থাকো এবং সাবস্ক্রাইব করো সিবিসি আর কম্পিটিটিভ বায়োলজি কমান্ডো, এবং নিজের যে নার্সিং এক্সামিনেশনের একটা সিট অলরেডি পাকাপোক্ত করে নাও। তো থ্যাংক ইউ সো মাচ আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য।